আমার সেখানে যাওয়ার কথা ছিল, আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি। তার এখানে আসার কথা ছিল, তার আসার কথা ছিল কিন্তু সে এখনো আসেনি অ্যাকচুয়ালি। তাদের কলকাতা যাওয়ার কথা আছে, তাদের কলকাতা যাওয়ার কথা আছে, ঠিক আছে। তোমার এখন স্কুলে থাকার কথা, ঠিক আছে। বাক্যগুলো দেখে কিছু বুঝতে পারছো যে এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, ঠিক আছে। প্রথম বাক্যটা কি বলছে, আমার সেখানে যাওয়ার কথা ছিল, মানে কি কোনো একটা কাজ হওয়ার কথা ছিল, ঠিক আছে, বা কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু কাজটা এখন করিনি। তো এই ক্ষেত্রে আমরা ইংলিশে কি ব্যবহার করব, কি স্ট্রাকচারটা ফলো করব, এইসব বাক্যগুলিকে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাপোজড টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, সাপোজ টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। তো এখানে কি বলছে দেখো, আমার সেখানে যাওয়ার কথা ছিল, তাহলে কি বলবো, আই ওয়াজ, যেহেতু এটা ছিল আছে পাস্ট টেন্সে রয়েছে তার জন্য আমরা কি নিব, ওয়াজ নিয়ে নিব। তাহলে আই ওয়াজ supposed to go, যাওয়ার কথা, going is যাওয়া, I was supposed to go there, দেখতে পেলে। তাহলে দেখো আমার সেখানে যাওয়ার কথা ছিল, I was supposed to go there। তাহলে এরকম ধরনের বাক্যগুলিকে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে supposed to, দেখে নাও supposed to প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি তুমি সেন্টেন্সটা পাস্ট টেন্সে মানে বুঝাও তাহলে ওয়াজ ব্যবহার করবে, আর যদি প্রেজেন্ট টেন্সে বুঝাও তাহলে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এখানে বলছে আমার সেখানে যাওয়ার কথা ছিল, মানে পাস্ট টেন্সে বুঝাচ্ছে, যেহেতু ছিল আছে তার জন্য আমরা কি নিলাম, ওয়াজ নিলাম। তাহলে আমার সেখানে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। তার এখানে আসার কথা ছিল, তার এখানে আসার কথা ছিল, তাহলে এখানে আবার নোটিস করে না এখানে কি রয়েছে, ছিল, তার মানে কি পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি বলবো, হি ওয়াজ সাপোজড টু, আসার কথা, তাহলে আসার ইংলিশ কি, কাম, এখানে হিয়ার। তাহলে আবার তুমি এই জিনিসটাকে নোটিস করে না যে তার এখানে আসার কথা ছিল, তো দেখো আসা একটা ভার্ব, মানে কাম, মানে অ্যাকশনটা কোনো একটা অ্যাকশন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এই সেন্সের ক্ষেত্রে আমরা এরকম ধরনের বাক্যগুলি বলে থাকি যে তার আসার কথা ছিল কিন্তু সে আসেনি, ঠিক আছে। তো যাই হোক, হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার, তো আমরা সাপোজ টু ব্যবহার করেছি, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে কি বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাপোজ টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, আর সাবজেক্ট অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। যদি আমরা প্রেজেন্ট টেন্সে বলি তাহলে অ্যামিজার নিতে হবে, আর যদি পাস্ট টেন্সে বলি তাহলে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুসারে। গুড, ওকে। তারপরে কি বোঝা, দেখো তাদের কলকাতা যাওয়ার কথা আছে, দেখো এখানে কিন্তু বলছে আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্সে সিচুয়েশনটা বোঝাচ্ছে, রাইট। এগুলো পাস্টে ছিল ছিল, তাহলে আমি কি বললাম, যদি সেন্টেন্সটা তুমি প্রেজেন্ট টেন্সে বলতে চাও, ঠিক আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, অ্যামিজার, সাবজেক্ট অনুসারে। তাহলে তাদের কলকাতা যাওয়ার কথা আছে, তাদের কলকাতা যাওয়ার কথা আছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, they are supposed to go to Kolkata, they are supposed to go to Kolkata। তাহলে দেখতে পেলে they are supposed to, আবার নিয়েছি আমরা কি supposed to, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম, they are supposed to go to Kolkata, তাদের কলকাতা যাওয়ার কথা আছে, ঠিক আছে। দেখো সাপোজ মানে মনে করা, তুমি কথাটা মানে তুমি যে কথা মানে মানে এই বাক্যগুলো যে তুমি বলছো এগুলো তুমি কিন্তু মানে শিওর নাও যে কি তাদের কলকাতা যাওয়ার কথা আছে, মানে কি তারা কলকাতা যাবে ব্যাপারটা সেরকম না, তোমার এটা একটা এক্সপেকটেশন যে তাদের তো কলকাতা যাওয়ার কথা আছে, ওকে ওকে। সো এই সেন্সের ক্ষেত্রে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে বলে থাকি, আর সেক্ষেত্রে আমাদেরকে কি মানে ব্যবহার করতে হয় সাপোজড টু, ওকে। তোমার এখন স্কুলে থাকার কথা, তোমার এখন স্কুলে থাকার কথা, আমি তো বললাম উদাহরণটা যে ধরে নাও যে তোমার ভাই, ধরে নাও যে ওকে স্কুলে মানে 10:30টার সময় স্কুলে হওয়ার কথা, কিন্তু তুমি তাকে বাড়িতে দেখতে পাচ্ছ, তো তুমি বাইরে থেকে এলে বাড়িতে তুমি তোমার ভাইকে দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছে 10:30টা বেজে গেছে, তো তুমি তাকে কি বলবে, এরকম ধরনের বাক্য বলবে দেখি এই তোমার তো স্কুলে থাকার কথা, তাই না, তোমার তো স্কুলে থাকার কথা। তো এরকম ধরনের বাক্যগুলিকে ইংলিশে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাপোজ টু দিয়ে। তাহলে যেহেতু এটা মানে মানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তার জন্য আমরা কি বলবো, ইউ আর সাপোজড, you are supposed to
এবার থাকা মানে কি বি, ইউ আর সাপোজ টু বি, ইউ আর সাপোজ টু বি ইন স্কুল। তাহলে দেখতে পেলে যে ইউ আর সাপোজ টু বি ইন স্কুল, তোমার এখন স্কুলে থাকার কথা, তাই না? ইউ আর সাপোজ টু বি ইন স্কুল, তোমার এখন স্কুলে থাকার কথা। তো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের যখন বাক্য বলবে যে কোনো একটা কাজ হওয়ার কথা ছিল কিংবা হওয়ার কথা আছে, সেক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করবো সাপোজ টু প্লাস কি থাকবে, ভার্বের এক নম্বর ফর্ম থাকবে, এবং বাক্যটা যদি পাস্ট টেন্সে করার ইচ্ছে হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবে সাবজেক্ট অনুসারে, আর যদি প্রেজেন্ট টেন্সে করার ইচ্ছা থাকে তাহলে অ্যাম ইজ আর সাবজেক্ট অনুসারে। যদি সম্ভব হয় তো তাকে কল করো, ঠিক আছে? যদি সম্ভব হয় তো তাকে কল করো, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও, যদি সম্ভব হয় তো তাকে বুঝাও, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, যদি সম্ভব হয় তো তুমি সেখানে যাও, যদি সম্ভব হয় তো তুমি সেখানে যাও, ঠিক আছে? এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, ঠিক আছে? যদি সম্ভব হয় তো তারা ইংরেজি শিখবে, যদি সম্ভব হয় তো তারা ইংরেজি শিখবে। তো দেখো এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যদি সম্ভব হয়তো। দেখো এখানেও রয়েছে যদি সম্ভব হয়তো, যদি সম্ভব হয়তো, যদি সম্ভব হয়তো, রাইট? সো প্রত্যেকটা বাক্যে কিন্তু যদি সম্ভব হয়তো এই মানে একটা সেন্টেন্স রয়েছে, ঠিক আছে? তো যদি সম্ভব হয়তো তাকে কল করো, যদি সম্ভব হয়তো তাকে বুঝা। তো এই যদি সম্ভব হয়তো এটাকে মানে ইংরেজিতে কিভাবে বলবো? দেখো যদি সম্ভব হয়তো কে ইংরেজিতে বলবে ইফ পসিবল, ইফ পসিবল মানে যদি সম্ভব হয়তো। সো প্রথম বাক্যটা কি আছে, যদি সম্ভব হয়তো তাকে কল করো, তাহলে আমরা বলবো ইফ পসিবল কল হিম। দেখে নাও, ইফ পসিবল কল হিম। মানে বুঝতে পারলে? দেখো বাক্যটা মানে তৈরি করা কতটা সহজ। যদি সম্ভব হয়তো তার জন্য আমরা ব্যবহার করলাম ইফ পসিবল, ইফ পসিবল মানে যদি সম্ভব হয়তো। তারপরে তুমি যে কাজটার কথা বলবে মানে যদি সম্ভব হয়তো তারপরে তুমি যে বাক্যটা বলবে সেই বাক্যটাকে আবার ইংলিশে লাগিয়ে দাও। তো যদি সম্ভব হয়তো তাকে কল করো, তাহলে ইফ পসিবল কল হিম, তাকে কল করো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মানে যদি সম্ভব হয়তো যদি বাংলাতে থাকে তো ইংলিশে তাহলে কি ব্যবহার করবে, ইফ পসিবল, রাইট? তারপরে কি বলছে দেখো, যদি সম্ভব হয়তো তাকে বোঝাও, যদি সম্ভব হয়তো তাকে বুঝাও। এখানেও দেখে নাও যদি সম্ভব হয়তো আছে, তার জন্য আমরা আবার কি ব্যবহার করব, ইফ পসিবল, ইফ পসিবল। তাহলে ইফ পসিবল তাকে বুঝাও, তাহলে আমরা কি বলবো, মেক হিম আন্ডারস্ট্যান্ড, মেক হিম আন্ডারস্ট্যান্ড। ইফ পসিবল মেক হিম আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। দেখতে পেলে? তাহলে বাক্যটা তৈরি করার কতটা সহজ। যদি সম্ভব হয় তো ইফ পসিবল তাকে বুঝাও, মেক হিম আন্ডারস্ট্যান্ড, ওকে? তাহলে দেখো এখানেও আমরা ইফ পসিবল লাগিয়েছি যদি সম্ভব হয় তো বুঝাতে, বুঝতে পারলে? তারপরে কি বলছে দেখো, যদি সম্ভব হয় তো তুমি সেখানে যাও। এরকম ধরনের আমরা বাক্য কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, যদি সম্ভব হয় তো তুমি সেখানে যাও। তো এটাকে ইংরেজিতে বলবে ইফ পসিবল ইউ গো দেয়ার, ইফ পসিবল ইউ গো দেয়ার, if possible, if possible you go there। দেখতে পেলে? তাহলে দেখে নাও you go there মানে তুমি সেখানে যাও, আর তার আগে আমরা যদি সম্ভব হয়তো লাগিয়েছি, তার জন্য আমরা নিলাম if possible। তাহলে দেখো if possible you go there, যদি সম্ভব হয় তো তুমি সেখানে যাও, বুঝতে পারলে? একদম সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। তারপরে সেটা কি বলছে দেখো, যদি সম্ভব হয়তো তারা ইংরেজি শিখবে, যদি সম্ভব হয়তো তারা ইংরেজি শিখবে। তাহলে আবার আমরা কি নেব, যদি সম্ভব হয়তো এর পরিবর্তে কি নিয়ে নেব, ইফ পসিবল, ইফ পসিবল যদি সম্ভব হয়তো তারপরে কি নেব, তারা ইংরেজি শিখবে। দেখো তারা ইংরেজি শিখবে, এটা কিন্তু ফিউচার টেন্সে রয়েছে, মানে তারা ইংরেজিটা ইন ফিউচার শিখবে। তাহলে আমরা কি নেব, তারা ইংলিশে হয়ে গেল দে, তাহলে দে নিয়ে নিলাম, যেহেতু ফিউচার টেন্স আছে তার জন্য উইল নিয়ে নেব, দে উইল লার্ন মানে শেখা, লার্ন ইংলিশ। দেখতে পেলে? তাহলে দেখে নাও যে ইফ
পসিবল দে উইল লার্ন ইংলিশ, যদি সম্ভব হয় তো তারা ইংলিশ শিখবে। তাহলে দেখতে পেলে যে যদি সম্ভব হয় তোকে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো, ইফ পসিবল। ওকে, সো এবার তোমরা একটা এই স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স তৈরি করো যে যদি সম্ভব হয় তো তারা এখানে আসবে, যদি সম্ভব হয় তো তারা এখানে আসবে। এই সেন্টেন্সটাকে তোমরা ইংরেজিতে পড়ে দেখাও এই স্ট্রাকচারটা ফলো করে। এখানে এসে দেখাও, এখানে এসে দেখাও, এটা কিনে দেখাও, এটা কিনে দেখাও, তাকে মেরে দেখাও, একটা ল্যাপটপ কিনে দেখাও। দেখো এরকম ধরনের বাক্যগুলো আমরা কাউকে যখন চ্যালেঞ্জ দিই আমরা যে তুমি এটা করে দেখাও, ঠিক আছে, তুমি তাহলে একটা ল্যাপটপ কিনে দেখাও, ঠিক আছে, তুমি এখানে এসে দেখাও, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা স্পেশালি চ্যালেঞ্জ যখন করি কারোর সঙ্গে, তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে মানে এরকম ধরনের বললে যে সাহস থাকলে তুমি তাকে মেরে দেখাও। এই যে মেরে দেখাও, তো মেরে দেখাও, একটা ল্যাপটপ কিনে দেখাও, এটা কিনে দেখাও, এখানে এসে দেখাও, ঠিক আছে, এই বাক্যগুলোকে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা বাক্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে দেখাও, দেখাও, দেখাও। এখানে আছে দেখাও, 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 অর্থাৎ কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করে দেখাও। আর স্পেশালি এরকম ধরনের বাক্য আমরা কখন বলে থাকি, যখন কারোর সামনে কোনো চ্যালেঞ্জ করি যে তুমি এটা করে দেখাও, তো এরকম ধরনের বাক্য বলে থাকি কিনা। তো এরকম ধরনের সেন্টেন্সগুলোকে, এই যে এখানে এসে দেখাও, আমরা বলি তো পারলে এখানে এসে দেখাও, তো এসে দেখাও, তো এরকম ধরনের বাক্যগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ফর্মুলা ফলো করতে হবে সো মি টু, তারপরে আমাদেরকে ভার্বের 1 নম্বর ফর্মটা দিতে হবে, ঠিক আছে। এখানে কি আছে দেখো, এখানে এসে দেখাও, এখানে এসে দেখাও, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো সো মি টু কাম হিয়ার, সো মি টু কাম হিয়ার, সো মি টু কাম হিয়ার। দেখতে পেলে? তাহলে এখানে দেখো সো মি টু, সো মি টু থাকবে, তারপরে কি থাকবে, যে কাজটা তুমি করে দেখাতে বলবে সেই কাজটা মানে সেই ভার্বটা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্মে হবে। তাহলে সো মি টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে। দেখো এখানে কাম দিয়েছি, তাহলে কি বলছে দেখো, এখানে এসে দেখাও, তাহলে কি বলবো, সো মি টু কাম হিয়ার, সো মি টু কাম হিয়ার, অর্থাৎ এখানে এসে দেখাও, বুঝতে পারছো? ওকে, তারপরে কি বলছে, এটা কিনে দেখাও। আমরা অনেক টাইমে বলে থাকি না, কেউ যখন বলে যে হ্যাঁ আমি এটা কিনবো ওটা কিনবো, তখন কি বলে থাকে, অনেকে বন্ধুদের মধ্যে যদি এরকম হয়ে থাকে তো বলে থাকি যে ঠিক আছে পারলে এটা কিনে দেখাও। তো এই যে কিনে দেখাও, এটা কিনে দেখাও, তো এটাকে আমরা ইংলিশে বলবো আবার সো মি টু ফলো করে দেখো, সো মি টু কিনে, কিনার ইংলিশ কি, বাই, সো মি টু বাই দিস, সো মি টু বাই দিস। দেখো সো মি টু বাই দিস, দেখো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম সো মি টু বাই দিস, অর্থাৎ এটা কিনে দেখো, বুঝতে পারছো? তো স্ট্রাকচারটা বুঝে নাও যে সো মি টু থাকবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে সো মি টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, দ্যাটস ইট। অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মে কি দিবে, যে কাজটা তুমি কাউকে করে দেখাতে বলবে সেই ভার্বটাকে লাগিয়ে দিবে, সেটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হবে। তারপরে কি বলছে দেখো, তাকে মেরে দেখো, এটা খুবই কমন, তাকে মেরে দেখো মানে চ্যালেঞ্জ যখন ছুড়াছুড়ি করে তখন কিন্তু এরকম ধরনের সেন্টেন্স বলে যে তাকে মেরে দেখাও। তো এটাকে আবার ওই একই স্ট্রাকচারটা ফলো করবো, সো মি টু, মারার ইংলিশ কি বিট অথবা কিল দিতে পারি আমরা, তাহলে সো মি টু বিট দিব, এখানে যেহেতু মার্কের ব্যাপার আছে, সো মি টু বিট হিম, ঠিক আছে, সো মি টু বিট হিম, অর্থাৎ তাকে মেরে দেখাও। এবার অবজেক্টও প্রয়োজন হতে পারে, অবজেক্ট যদি প্রয়োজন হয় তো অবজেক্ট নিয়ে নিবে। দেখো এখানে হিম অবজেক্ট আছে, তার জন্য আমরা অবজেক্ট নিয়ে নিয়েছি, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, আর সো মি টু আছে, তাহলে বুঝতে পারলে সো মি টু ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। কখনো কখনো অবজেক্ট প্রয়োজন নাও হতে পারে, প্রয়োজন হলে অবজেক্ট লাগাতে পারো, যদি না প্রয়োজন হয় তো অবজেক্ট দিবে না। তো তাকে মেরে দেখাও, সো মি টু বিট হিম, ওকে, সো মি টু বিট হিম, তাকে মেরে দেখাও, বুঝতে পারছো? খুবই মানে কমন, আর এরকম ধরনের বাক্যগুলি কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্য বলতে গেলে তাহলে তোমরা এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করবে, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, রাইট? তারপরে কি বলছে দেখো, একটা ল্যাপটপ কিনে দেখাও। আমরা বলি না, কেউ যদি বলে যে আমি এটা কিনবো আমি ওটা কিনবো, তখন আমরা বলে থাকি ঠিক আছে বাবু আগে একটা ল্যাপটপটা কিনে দেখাও, তাই না, একটা ল্যাপটপ আগে কিনে দেখাও, এরকম বলে থাকি কিনা। তো একটা ল্যাপটপ কিনে দেখাও, তাহলে এটাকে আমরা সেম স্ট্রাকচারটা ফলো করবো, সো মি টু
কিনে দেখো। আবার এখানে কি দেবো তাহলে, কিনার ইংলিশ কি, বাই। শো মি টু বাই আ ল্যাপটপ। তাহলে কি হয়ে গেল, শো মি টু বাই আ ল্যাপটপ, অর্থাৎ আমাকে একটা ল্যাপটপ কিনে দেখাও। ঠিক আছে, মানে একটা ল্যাপটপ কিনে দেখাও। দেখো এখানে মি মানে আমাকে, বাট মিটা এখানে উজ্জ্ব থাকছে। এটা তোমাকে তুমি বলতেও পারো যে কি আমাকে একটা ল্যাপটপ কিনে দেখাও, আর যদি বলো যে একটা ল্যাপটপ কিনে দেখাও তবুও চলবে। ঠিক আছে, সো শো মি টু ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট আর ল্যাপটপ। তো এটা হয়ে গেল শো মি টু বাই আ ল্যাপটপ, অর্থাৎ একটা ল্যাপটপ কিনে দেখাও। ক্লিয়ার, বুঝতে পারলে? ওকে, কি বলছে দেখো, তারা এখনো খেলছে, তারা এখনো খেলছে। ঠিক আছে, সে এখনো খাচ্ছে, সে এখনো খাচ্ছে। আমি এখনো পড়ছি, আমি এখনো পড়ছি। তুমি এখনো হাসছো, তুমি এখনো হাসছো। ঠিক আছে, দেখো এই যে চারটা আমি সেন্টেন্স বললাম, এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এখনো, 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 এখনো। ওকে, সো এই যে বাক্যগুলো বললাম, তারা এখনো খেলছে, সে এখনো খাচ্ছে, আমি এখনো পড়ছি, তুমি এখনো হাসছো। ঠিক আছে, সো এই ধরনের বাক্যগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে স্টিল। স্টিল মানে এখনো। ঠিক আছে, যেমন ধরে না, তারা এখনো খেলছে, তাহলে আমরা কি বলবো, দে আর স্টিল প্লেইং। যেহেতু কাজটা চলছে, একটা অনগোয়িং প্রসেস, তার জন্য আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তাহলে দেখো তার আর ইংলিশ কি দিলাম, দে, তাহলে আর দিয়ে দেবো দে আর স্টিল। স্টিল মানে কি বলতো, এখনো। দে আর স্টিল প্লেইং, তারা এখনো খেলছে, দে আর স্টিল প্লেইং, তারা এখনো খেলছে, দে আর স্টিল প্লেইং, তারা এখনো খেলছে। সে এখনো খাচ্ছে, সে এখনো খাচ্ছে, তাহলে কি বলবো, হি ইজ স্টিল ইটিং। ইটিং মানে কি, ইট মানে খাওয়া, তো ইটিং হয়ে গেল। ওকে, সে এখনো খাচ্ছে, হি ইজ স্টিল ইটিং, সে এখনো খাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, আমি এখনো পড়ছি, আমি এখনো পড়ছি, আই এম স্টিল স্টাডিং, আই এম স্টিল স্টাডিং, I am still studying, I am still studying, অর্থাৎ আমি এখনো পড়ছি। তুমি এখনো হাসছো, তুমি এখনো হাসছো, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো you are still laughing, you are still laughing, তুমি এখনো হাসছো। You are still laughing, অর্থাৎ তুমি এখনো হাসছো। দেখে না, একটা জিনিস নোটিস করো যে স্টিলের পরে দেখো এখনো বুঝাতে আমরা কি ব্যবহার করলাম, স্টিল। ওকে, সো তারা এখনো হাসছে, দে আর স্টিল, না সরি, তারা এখনো খেলছে, দে আর স্টিল প্লেইং। তাহলে স্টিলের পরে পরে কি দিয়েছি আমরা, ভার্বের আইএনজি ফর্মটা দিয়েছি। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। স্টিল প্লেইং, স্টিল ইটিং, দেখো স্টিল ইটিং, স্টিল স্টাডিং, স্টিল লাফিং। তো যখন তোমরা এইভাবে কোনো সেন্টেন্স তৈরি করবে, তো মনে রাখবে যে সেন্টেন্সটা কিন্তু কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে হবে, যেহেতু কাজটা চলছে, খেলছে, খাচ্ছে, পড়ছে, হ্যাঁ, হাসছে। ঠিক আছে, যেহেতু কাজটা চলছে, তার জন্য আমাদেরকে ফলো করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। তার জন্য স্টিলের পরে পরে কি দেবো আমরা, ভার্বের আইএনজি ফর্মটাকে দিয়ে দেবো। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে এম ইজ আর বসবে, দে আছে তার জন্য আর, ই আছে তার জন্য ইজ, আই আছে তার জন্য এম। ওকে, সো এবার তোমরা নিজে থেকে একটা বাক্য তৈরি করে দেখো এই স্ট্রাকচারটা ফলো করে, যে তারা এখনো নাচছে, তারা এখনো নাচছে, এটার ইংলিশ কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কি বলছে দেখো, সে ধীরে ধীরে খাচ্ছে, সে ধীরে ধীরে খাচ্ছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে, তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে। সে ধীরে ধীরে চালাক হচ্ছে। দেখো এই চারটা বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে ধীরে ধীরে। তো এটাকে মানে ধীরে ধীরে কে আমরা ইংলিশে কিভাবে বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি। ওকে, সে ধীরে ধীরে কাজ খাচ্ছে, তাহলে আমরা কি বলবো, হি ইজ ইটিং গ্রাজুয়ালি, সে ধীরে ধীরে খাচ্ছে, হি ইজ ইটিং গ্রাজুয়ালি। দেখো গ্রাজুয়ালি কথা অর্থ হচ্ছে ধীরে ধীরে, হি ইজ ইটিং, সে খাচ্ছে কেমন করে বলো তো, ধীরে ধীরে।
সো সে ধীরে ধীরে খাচ্ছে, এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ ইটিং গ্রাজুয়ালি। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে এভরিথিং উইল বি ফাইন গ্রাজুয়ালি, এভরিথিং will be fine gradually। আর বলি না ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, তো বাক্যটাকে এইভাবে বলছে এভরিথিং উইল বি ফাইন গ্রাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে, তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে মানে কাজটা চলছে। তাহলে আমরা কি বলবো? দে আর লার্নিং ইংলিশ গ্রাজুয়ালি। তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে। দে আর লার্নিং ইংলিশ গ্রাজুয়ালি, তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে, রাইট। সে ধীরে ধীরে চালাক হচ্ছে, সে ধীরে ধীরে চালাক হচ্ছে। দেখো এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। তাহলে এটাকে আমরা কি বলবো? হি ইজ গেটিং স্মার্ট, হি ইজ গেটিং স্মার্ট gradually, he is getting smart gradually, সে ধীরে ধীরে চালাক হচ্ছে। ওকে, কি বলছে দেখো, এখনই স্কুলে যাও, এখনই স্কুলে যাও, এখনই তাকে কল করো, এখনই তাকে কল করো। ঠিক আছে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে মানে কোনো একটা কাজ ইমিডিয়েটলি মানে এখনই করো। ঠিক আছে, যেমন বলছে এখনই স্কুল যাও, এই যে যাওয়া, স্কুল যাওয়া মানে যাওয়া একটা অ্যাকশন, তো কাজটা কি করতে বলছে? যে এখনই করো, অর্থাৎ এখনই যাও। তো এখনই স্কুলে যাও, এখনই তাকে কল করো, এখনই তাকে জিজ্ঞাসা করো, এখনই তাকে জিজ্ঞাসা করো, এখনই বাজারে যাও, এখনই মানে বাজারে যাও। ঠিক আছে, সো দেখে নাও এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এখনই, 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 এখনই। ঠিক আছে, সো এখনই বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? ইংরেজিতে আমরা ব্যবহার করব রাইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা কি আছে? এখনই স্কুলে যাও, তাহলে আমরা কি বলবো? গো টু স্কুল রাইট অ্যাওয়ে, গো টু স্কুল রাইট অ্যাওয়ে। ঠিক আছে, দেখে নাও, গো টু স্কুল রাইট অ্যাওয়ে। তাহলে দেখতে পেলে যে রাইট অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে এখনই। রাইট অ্যাওয়ে বেসিক্যালি মিন্স ইমিডিয়েটলি, মানে উইথআউট ডিলে, দেরি না করে মানে কাজটা এখনই করো। সেক্ষেত্রে আমরা ইংলিশে বলে থাকি রাইট অ্যাওয়ে, অর্থাৎ এখনই, উইথআউট ডিলে, ইমিডিয়েটলি। ওকে, মানে সঙ্গে সঙ্গে, যেটাকে আমরা বলতে পারি। ওকে, সো এখনই স্কুল যাও, অর্থাৎ গো টু স্কুল রাইট অ্যাওয়ে, গো টু স্কুল রাইট অ্যাওয়ে। ঠিক আছে, ছোট ছোট বাক্য। ঠিক আছে, তো এরকম ধরনের যখন বাক্য তোমরা তৈরি করবে যে এখনই এটা করো, এখনই যাও, ঠিক আছে, এখনই এসো, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রাইট অ্যাওয়ে। ক্লিয়ার? এখনই তাকে কল করো, এখনই তাকে কল করো, তাহলে কি বলবো? কল হিম রাইট অ্যাওয়ে, কল হিম রাইট অ্যাওয়ে। ঠিক আছে, call him right away, call him right away, অর্থাৎ এখনই তাকে কল করো। বুঝতে পারলে? এটা অন্যরকম ভাবে বলা যায়, আমরা যদি বলি যে call him right now, তবু ঠিক আছে, রাইট নাও আমরা লাগাতে পারি। আমি এখানে দেখলাম যে আমি কি বাক্যটাকে এরকম করে বলি যে call him right now, তবু ঠিক আছে, কল হিম রাইট নাও, এখনই তাকে কল করো, তবু ঠিক আছে। সো আমরা রাইট অ্যাওয়ে ব্যবহার করতে পারি, আমরা রাইট নাও বলতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে দেখো, এখনই তাকে জিজ্ঞাসা করো, এখনই তাকে জিজ্ঞাসা করো, তাহলে আমরা কি বলবো? আস্ক হিম রাইট নাও, আস্ক হিম রাইট নাও, এখনই তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম রাইট নাও লাগাতে পারি, আবার কি দিতে পারি? রাইট অ্যাওয়ে। তো আমরা এখানে অ্যাওয়ে দিয়ে দিলাম, আস্ক হিম রাইট অ্যাওয়ে, অর্থাৎ এখনই তাকে জিজ্ঞাসা করো। বুঝতে পারলে বাক্যটাকে? এটাকে যদি আমরা বলি যে এখনই তাকে জিজ্ঞাসা করো, তো আস্ক হিম রাইট নাও, তবু ঠিক আছে। ঠিক আছে, আমরা রাইট নাও বলতে পারি, আমরা রাইট অ্যাওয়ে বলতে পারি। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, এখনই বাজারে যাও, এখনই বাজারে যাও, তাহলে আমরা কি বলবো?
go to market right away, go to market right away, go to market right away, go to market right away অর্থাৎ এখনই বাজারে যাও। ঠিক আছে, তো এরকম ধরনের যখন সেন্টেন্স তৈরি করবে যে কোনো একটা কাজকে মানে ইমিডিয়েটলি উইথআউট ডিলে মানে কোনো দেরি ছাড়াই করতে বলবে, অর্থাৎ মানে বাংলাদেশ সেন্সটা যখন এরকম হয় যে এখনই এটা কাজ করে দেওয়া, তো আমরা সেক্ষেত্রে ব্যবহার করবো তাহলে কি বলতো রাইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি রাইট নাও, তবু ঠিক আছে। ওকে ওকে, এখানে এসে দেখাও শো মি টু কাম হিয়ার, এখানে এসে দেখাও শো মি টু কাম হিয়ার, এটা কিনে দেখাও শো মি টু বাই দিস, শো মি টু বাই দিস, শো মি টু বসবে তারপরে ভার্বের এক নম্বর ফর্ম তারপরে অবজেক্ট। ঠিক আছে, তাকে মেরে দেখাও শো মি টু বিট হিম, তাকে মেরে দেখাও শো মি টু বিট হিম। একটা ল্যাপটপ কিনে দেখাও শো মি টু বাই আ ল্যাপটপ, শো মি টু বাই আ ল্যাপটপ, একটা ল্যাপটপ কিনে দেখাও। ওকে, তারা এখনো খেলছে দে আর স্টিল প্লেইং, তারা এখনো খেলছে, সে এখনো খাচ্ছে হি ইজ স্টিল ইটিং, সে এখনো খাচ্ছে। আমি এখনো পড়ছি আই অ্যাম স্টিল স্টাডিং, আই অ্যাম স্টিল স্টাডিং, আমি এখনো পড়ছি। তুমি এখনো হাসছো ইউ আর স্টিল লাফিং, ইউ আর স্টিল লাফিং। ওকে, এখনই স্কুলে যাও, এখনই স্কুলে যাও, তাহলে আমরা এটাকে ইংলিশে বলবো গো টু স্কুল রাইট অ্যাওয়ে, গো টু স্কুল রাইট অ্যাওয়ে। এখনই তাকে কল করো, এখনই তাকে কল করো, এটাকে আমরা ইংলিশে বলবো কল হিম রাইট অ্যাওয়ে অথবা কল হিম রাইট নাও, কল হিম রাইট নাও অথবা কল হিম রাইট অ্যাওয়ে। আমরা রাইট অ্যাওয়েকে ব্যবহার করতে পারি, আবার রাইট নাওকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখনই তাকে জিজ্ঞাসা করো, এখনই তাকে জিজ্ঞাসা করো আস্ক হিম রাইট অ্যাওয়ে, আস্ক হিম রাইট অ্যাওয়ে। ওকে, এখনই বাজারে যাও গো টু মার্কেট রাইট অ্যাওয়ে, গো টু মার্কেট রাইট অ্যাওয়ে, এখনই বাজারে যাও। ওকে ওকে, আমার সেখানে যাওয়ার কথা ছিল, আমার সেখানে যাওয়ার কথা ছিল। ওকে, সো এই বাক্যটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়াজ সাপোজড টু গো দেয়ার, আই ওয়াজ সাপোজড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। তার এখানে আসার কথা ছিল হি ওয়াজ সাপোজড টু কাম হিয়ার, হি ওয়াজ সাপোজড টু কাম হিয়ার। অর্থাৎ এই সমস্ত বাক্যগুলিকে ব্যবহার করার জন্য মানে আমাদেরকে ব্যবহার করতে হবে সাপোজ টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। তার জন্য দেখো হি ওয়াজ সাপোজ টু ভার্বের এক নম্বর ফর্ম কাম হিয়ার। ঠিক আছে, মানে তার এখানে আসার কথা ছিল। তাদের কলকাতা যাওয়ার কথা আছে, তাদের কলকাতা যাওয়ার কথা আছে, দে আর সাপোজ টু গো টু কলকাতা, তাদের কলকাতা যাওয়ার কথা আছে। ঠিক আছে, তোমার এখন স্কুলে থাকার কথা, এটাকে বলবো ইউ আর সাপোজ টু বি ইন স্কুল, ইউ আর সাপোজ টু বি ইন স্কুল, তোমার স্কুলে থাকার কথা। ওকে, মানে তোমার এখন স্কুলে থাকার কথা। ওকে, সে ধীরে ধীরে খাচ্ছে হি ইজ ইটিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন গ্র্যাজুয়ালি। তারা ধীরে ধীরে ইংরেজি শিখছে দে আর লার্নিং ইংলিশ গ্র্যাজুয়ালি। সে ধীরে ধীরে চালাক হচ্ছে হি ইজ গেটিং স্মার্ট গ্র্যাজুয়ালি। ওকে।